বার্মায় সামরিক সরকার বা জান্তা সরকারকে উৎখাতের লক্ষ্যে যুদ্ধরত সশস্ত্র বিদ্রোহী বাহিনীগুলোর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে চীন। অপরদিকে জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। কেন? কারণ দীর্ঘ গৃহযুদ্ধে এবং এই যে বিদ্রোহীদের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ, এর ফলে জান্তা সরকার পতনের একেবারে দ্বার প্রান্তে, পতনের একেবারে মুখে এসে দাঁড়ায়। এ অবস্থায় ক্ষমতায় টিকে থাকার জন্য জান্তা সরকার, বার্মার জান্তা সরকার, কুখ্যাত সেনা সরকার, তারা আত্মসমর্পণ করেছে। শেষ অবলম্বন হিসেবে, শেষ উপায় হিসেবে আত্মসমর্পণ করেছে চীনের কাছে। কেবল আত্মসমর্পণ করলেই কি হবে? বলা যায় চীনকে, বার্মাকে তারা চীনের হাতে তুলে দিয়েছে। চীন এখন বার্মার মধ্য দিয়ে একটি রেল লাইন স্থাপন করবে। সেই রেল লাইন পৌঁছবে বাংলাদেশ সীমান্তবর্তী বর্মী রাজ্য আরাকান বা রাখাইন পর্যন্ত। আর এর মাধ্যমে চীন এই রেল লাইনের মাধ্যমে সরাসরি বার্মার মধ্য দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছে যাবে এবং বঙ্গোপসাগরের উপরে তারা আধিপত্য বিস্তারে সক্ষম হবে। একই সাথে তারা আরাকান রাজ্যের কিয়া উকপিউতে একটি ডিপ সি পোর্ট, গভীর সমুদ্র বন্দর স্থাপন করবে। এটি হলো নগদ দুটি প্রাপ্তির কথা বললাম, আরো অনেক তাদের প্রাপ্তি। গোটা বলা যায় যে আমাদের দেশে শেখ হাসিনা যেমন ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছিল এবং বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করেছিল, লুটের এবং শোষণের ক্ষেত্রে পরিণত করেছিল, ওইরকম ভাবে বর্মী জান্তা সরকারও মায়ানমারকে চীনের হাতে তুলে দিয়েছে। অপরদিকে বিদ্রোহীরা চীনের এই নাটকীয় পরিবর্তনের ফলে বার্মায় যে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা যুদ্ধ করতেছিল, তারা মূলত চীনের সহায়তায় এই যুদ্ধ করতেছিল। এখন বিদ্রোহী বাহিনীর উপর থেকে চীন আকস্মিক এই সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় বিদ্রোহী বাহিনীগুলো চীনকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। এবং ইরাবতী খবরের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ইরাবতী হলো থাইল্যান্ড থেকে পরিচালিত জান্তা সরকার বিরোধী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। সেই ইরাবতীর এক বিশ্লেষণে বলা হয়েছে যে চীন যদি বিদ্রোহীদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে না নিত, তাহলে অনেক আগেই বিদ্রোহীদের হাতে বার্মার জান্তা সরকারের পতন ঘটত, অর্থাৎ বিদ্রোহীরা বার্মা দখল করে নিতে সক্ষম হতো। এদিকে এই বিদ্রোহীদের উপর থেকে চীন সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় বিদ্রোহী বাহিনীগুলো এখন বিপদে পড়েছে এবং বার্মায় জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত অন্যতম একটি বিদ্রোহী বাহিনী হলো এই আরাকান বা রাখাইন রাজ্যের আরাকান আর্মি। এখন চীনের সহায়তায় বার্মা জান্তা সরকার আরাকান আর্মি সহ বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান পরিচালনা করতেছে এবং একের পর এক তাদের দখলীকৃত এলাকা ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। ব্যাপক বিমান হামলার কারণে তারা টিকতে পারতেছে না। ফলে আরাকান আর্মি সহ সমস্ত বিদ্রোহী বাহিনী এখন ব্যাপক বিপদে পড়ছে। এখন আরাকান আর্মির এই বিপদে বাংলাদেশের জন্য সম্ভাবনা এবং বিপদ দুইই তৈরি হয়েছে। এখন এই ঝুঁকিকে পাশ কাটিয়ে কতটা বাংলাদেশের জন্য সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে আরাকানে, সেটি নির্ভর করছে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতার উপরে। কারণ হলো, কেন বাংলাদেশের জন্য সম্ভাবনা এবং ঝুঁকি দুইই তৈরি হয়েছে সংক্ষেপে বলে নেই এখানে। সেটি হলো, এই আরাকান আর্মি সম্প্রতি
বাংলাদেশের প্রতি এবং রোহিঙ্গাদের প্রতি কুখ্যাত হয়ে উঠেছিল। মায়ানমার আর্মি যেরকম রোহিঙ্গাদের প্রতি কুখ্যাত, রোহিঙ্গাদের গণহত্যা চালিয়েছে, রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঠিক একইভাবে এই আরাকান আর্মিও রোহিঙ্গাদের প্রতি সম্প্রতি ব্যাপক গণহত্যা, গণধর্ষণ, জ্বালাও পোড়াও, জাতিগত নিধন শুরু করেছে। এবং সম্প্রতি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর এবং অল্প আগে থেকে 2 লাখের বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে এই আরাকান আর্মির রোহিঙ্গাদের উপরে ব্যাপক গণহত্যার কারণে। সে কারণে এখন এই কুখ্যাত আরেকটি বার্মা আর্মির মতো আরেকটি কুখ্যাত আর্মি, আরাকান আর্মি, বাংলাদেশের প্রতি ব্যাপক বিরূপ হয়ে উঠেছিল এবং বাংলাদেশের জন্য নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এখন তারাও বিপদে পড়ায় বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। এই হলো মোটা দাগে মায়ানমার বা বার্মা কেন্দ্রিক যে লেটেস্ট ডেভেলপমেন্ট, তার কয়েকটি শিরোনাম, হেডলাইন। এখন আসেন আর একটু ডিটেলস বলি। সেটি হলো, আপনারা জানেন যে 1958 সাল থেকে বার্মায় সামরিক সরকার চলছে, সামরিক শাসন চলছে এবং এই বার্মায় সেনা সরকারকে টিকিয়ে রেখেছে আজ অবধি মূলত চীন। এবং আপনারা জানেন যে 2016 সাল থেকে বার্মায় নামে মাত্র গণতন্ত্র শুরু হয়েছিল, নামে মাত্র। অং সান সুচি ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছিল, কিন্তু মূল ক্ষমতা এখন যেমন এই বাংলাদেশে আগে যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যেরকম মূল ক্ষমতা ছিল ওই যে মঈনুদ্দিনের হাতে, ফখরুদ্দিন যেরকম সামনে ছিল, এখনো যেরকম বাংলাদেশে ওয়াকার ক্ষমতার মূল পেছনে থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, ঠিক এর চাইতে অত্যন্ত জঘন্যভাবে বার্মার সমস্ত ক্ষমতা কুক্ষিগত ছিল ওই জান্তা সরকারের সামরিক বাহিনীর হাতে। এবং নামে মাত্র অং সান সুচি শো ছিল, ওই যে দেখেন না, সেই অং সান সুচির সময়ই কিন্তু 2017 সালে আরাকানে গণহত্যা চলছে। সে কিন্তু কিছুই করতে পারেনি এবং আর্মি এটি করেছে এবং সে আর্মির চাপে জাতিসংঘে পর্যন্ত গিয়ে, জাতিসংঘ আদালতে পর্যন্ত এই রোহিঙ্গা গণহত্যায় আরাকান আর্মির পক্ষে সে ওকালতি করছে, উকিল হিসেবে মায়ানমারের পক্ষে ওকালতি করছে আর্মির পক্ষ নিয়ে। যা হোক, তাহলে বলতেছিলাম বার্মায় 58 সাল থেকে সামরিক শাসন চলছে, 2016 সাল থেকে নামে মাত্র গণতন্ত্র চালু হয়েছিল। এই সময় কি হয়েছে? এই সময় মায়ানমার আর্মি ভারতের দিকে ঝুঁকে পড়ে। এই দীর্ঘকাল ধরে মায়ানমারে চীনের ব্যাপক প্রভাবের কারণে এক পর্যায়ে মায়ানমার আর্মিও চীনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে, চীনের নিয়ন্ত্রণের কারণে, চীনের বাড়াবাড়ির কারণে। ফলে তারা কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ভারতের সাথে হাত মেলায় ভারতের দিকে ঝুঁকে পড়ে এবং মায়ানমারে ভারতেরও প্রবেশ ঘটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে, প্রজেক্টের নামে। সেদিকে পরে আসছি, ভারতের প্রবেশ ঘটে ওখানে। এই অবস্থায় যেহেতু মায়ানমার আর্মি ভারতের দিকে ঝুঁকে পড়ে, তখন চীন আবার অং সান সুকিকে সমর্থন দেয়। চীন তখন এই 2016 সালের পরে অং সান সুচিকে সমর্থন দেয় এবং 2020 সালের যে নির্বাচন, সেই নির্বাচনেও সময়ও চীন সুচির পক্ষে ছিল এবং নির্বাচনে ব্যাপকভাবে সুচি আবার বিজয় লাভ করে। 2020 সালের নভেম্বরে নির্বাচন হয়, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তাদের শপথ নেওয়ার কথা ছিল, নতুন সংসদের নতুন করে সরকার গঠনের কথা ছিল, কিন্তু সেই দিনেই এই বর্মি আর্মি, মায়ানমার সামরিক বাহিনী, সেনাবাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে সুচিকে। পরবর্তীতে মামলা মোকদ্দমা দিয়ে সে এখন জেলে, মিথ্যা মামলায়। যাই হোক, তাহলে এই চীনের সঙ্গে বার্মা আর্মির বিরোধ দেখা দেওয়ার পরে 2021 সালের ফেব্রুয়ারি মাসে যখন জান্তা সরকার সামরিক অভ্যুত্থান করে, মায়ানমার সামরিক বাহিনী যখন সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে, তখন চীন তাদেরকে কিন্তু স্বীকৃতি দেয় না। তখন এই অং সান সুচির দল ব্যাপক রাজপথে বিক্ষোভ শুরু করে, ব্যাপক বিক্ষোভ। গোটা বার্মা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে শুধু বার্মা আর্মি
তাদের অনুগত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বর্ডার বাহিনী সহ, আর অপরদিকে গোটা বার্মার জনগণ। তাহলে তারা ব্যাপক আন্দোলন করে এবং আন্দোলন দমাতে বার্মা আর্মি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। হাজার হাজার মানুষ মারা যেতে থাকে রাজপথে। এক পর্যায়ে কি হয়, তারা রাজপথে আন্দোলনে টিকতে না পারে, সবাই মূলত এই যে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি, তারা জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়, আত্মগোপনে চলে যায় এবং জঙ্গলে গিয়ে গেরিলা বাহিনী গঠন করে। আনুষ্ঠানিকভাবে 2021 সালের সেপ্টেম্বর মাসে, 7 সেপ্টেম্বর যতদূর মনে পড়ে, তারা বার্মায় সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক সশস্ত্র যুদ্ধ শুরু করে। এই বার্মায় শুরু হলো আনুষ্ঠানিক গৃহযুদ্ধ। তাদের লক্ষ্য কি? বার্মা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবে। এই বার্মা সামরিক সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবে যুদ্ধের মাধ্যমে। যেহেতু রাজপথে প্রতিবাদ করে কোনো কাজ হলো না, অকাতরে হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, এখন তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে সশস্ত্র যুদ্ধের, এবং যার যা আছে তাই নিয়ে তারা সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। শুরু হলো গৃহযুদ্ধ 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে। তারা একটা প্যারালাল সরকার গঠন করলো, বিকল্প এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট গঠন করলো, এবং এখানে ব্যাপক ফান্ড, মানুষ অর্থ, সোনা দানা বিক্রি করে যার যা আছে এখানে এই নতুন গভর্নমেন্টের ফান্ডে তারা দিতে লাগলো। এবং আপনারা জানেন যে মায়ানমারের সেই থেকে 2021 সালের অভ্যুত্থানের পর থেকে সমস্ত সরকারি বেসরকারি সমস্ত কর্মচারী কর্মকর্তারা ধর্মঘট পালন করে যাচ্ছে আজ অবধি। তারা সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ আজ অবধি। এবং এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা মায়ানমার সামরিক সরকারের পক্ষ ত্যাগ করে বিদ্রোহী মানে ন্যাশনাল লিগ ফর অং সান সুচির দলের সমর্থন দিয়েছে, তাদেরকে বেতন আর মাসে মাসে একটা ভাতা দেয়। এরাই জনগণের কাছ থেকে চাঁদার মাধ্যমে অর্থ তুলে ফান্ড গঠন করে। সে লম্বা ইতিহাস, যাই হোক ওদিকে গেলাম না। এখন তারা গেরিলা যুদ্ধ শুরু করলো, এবং আপনারা জানেন যে গোটা বার্মার সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে 20টির উপরে একেবারে বড় বড় সশস্ত্র বাহিনী আছে, বিদ্রোহী বাহিনী। তারা সেই 1958 সাল থেকে বার্মা সরকারের, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। সে এক লম্বা ইতিহাস। সংক্ষেপে শুধু এই বলি, 1948 সালে যখন বার্মা স্বাধীনতা লাভ করে, তখন কথা ছিল যে এই 1948 সালের আগে থেকে এই বার্মার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের বিদ্রোহী বাহিনী আগে থেকেই এই সব অঞ্চলে তারা বার্মার সঙ্গে যুক্ত হতে চায় নাই। তারা সেই ব্রিটিশ আমল থেকেই আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল। কিন্তু তখন একটি চুক্তি হয়েছে, প্যানলং ট্রিটমেন্ট, প্যানলং এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট অনুযায়ী তখন কথা হয় যে বার্মা একটি ইউনিয়ন হবে। বার্মা তখন কেন্দ্রীয় সরকার তাদেরকে কথা দেয়, এই সমস্ত সীমান্তবর্তী বিদ্রোহী বাহিনী, সীমান্তবর্তী যারা আছে তাদেরকে, যারা স্বাধীনতা চাচ্ছে, কেউ স্বাধীনতা চাচ্ছে, কেউ স্বায়ত্তশাসন চাচ্ছে, তাদেরকে বলে যে তোমরা 10 বছর আমাদের সঙ্গে থাকো, তারপর যদি তোমাদের মনে হয় যে তোমরা আলাদা হয়ে যাবা, তখন 10 বছর পর আলাদা হয়ে যাবা। আর যদি মনে করো যে আমাদের সঙ্গে থাকলেই ভালো হবে, তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবা। এটি তারা কোনো মতে মেনে নিয়ে ওই সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী বাহিনী 10 বছর কাটায়। কিন্তু 10 বছর পরে 1948 সালের পরে 58 সাল যখন আসলো, তখন বার্মা সামরিক অভ্যুত্থান ঘটে। কি অভিযোগে, কি কারণ দেখিয়ে? যে সেনাবাহিনী তখন বলে যে যেহেতু 10 বছর পর সীমান্তবর্তী অঞ্চলগুলো আলাদা হয়ে যাবে অথবা স্বায়ত্তশাসন লাভ করবে, সেটি যাতে দিতে না হয়, যাতে বার্মা ভেঙে না যায়, সেই অঙ্গীকার ভঙ্গ করে সামরিক বাহিনী ক্ষমতা নেয়, বার্মাকে এক বার্মা হিসেবে টিকিয়ে রাখার কথা বলে। এবং যাদেরকে সামরিক, বিশেষ করে শান রাজ্য সহ যাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ছিল, পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার কথা ছিল, কাউকে কাউকে পূর্ণ স্বায়ত্তশাসন, কাউকে কাউকে পূর্ণ স্বাধীনতা, কাউকে সেগুলো না দিয়ে সারা বার্মায় সামরিক শাসন জারি করলো। সেই তখন থেকে শুরু হলো বার্মায় এই যে বিদ্রোহ, যারা শান রাজ্য, কাচিন, কারেন, তারপরে এই যে আরাকান, তারপরে চীন, এই সীমান্তবর্তী যত অঞ্চল আছে, মগ, তাং ন্যাশনাল আর্মি, কারেন আর্মি, তারপরে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, কোকাং
রাজ্য, কত রাজ্য আছে সীমান্তবর্তী সব রাজ্যে অনেক বিদ্রোহী বাহিনী আছে। সেই সব বিদ্রোহী বাহিনী তখন অস্ত্র তুলে নিল বার্মার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই থেকে বার্মায় মূলত গৃহযুদ্ধ চলছে। এবং বলে রাখি এখানে যে বার্মায় কালেও গোটা বার্মার উপরে বার্মার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ছিল না। প্রত্যেকটা এলাকায় যে সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী বাহিনী যার যার এলাকা নিয়ন্ত্রণ করে, সেখানে তাদের আলাদা প্রশাসন আছে, আলাদা আর্মি আছে, তাদের বিশাল আর্মি, তাদের আলাদা প্যারালাল গভর্নমেন্ট আছে প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে। সেই থেকে তারা যুদ্ধ করে আসছে। এই কথা কেন বললাম, এই দীর্ঘ প্রসঙ্গ কেন আনলাম কারণ এই যে সীমান্তবর্তী অঞ্চলে যারা যুদ্ধ করছে তারা তো প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী, ঠিক না? তারা চীনের সহায়তায় যুদ্ধ করে আসছে। তারা এখন এই যে অং সান সুচির দল আনুষ্ঠানিকভাবে যে 2021 সালের সেপ্টেম্বর মাসে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিল মায়ানমার আর্মিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য, ওই সমস্ত বিদ্রোহী বাহিনী এখন এসে এই সুচির দলকে সমর্থন দিল যে আমরাও আছি আপনাদের সঙ্গে। এবং তারা এই নতুন সুচির দলের যে, এটা তো একটা রাজনৈতিক দল, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো এই বিদ্রোহী বাহিনীর নেতৃবৃন্দ। তারা তো আর্মি, একেবারে পেশাগত আর্মি। তারা প্রশিক্ষণ দেওয়া শুরু করলো, অস্ত্র দেওয়া শুরু করলো। তারা এখন সবাই মিলে অঙ্গীকার করলো যে বার্মায় হয় সামরিক সরকার থাকবে, না আমরা থাকবো। এই এক পণলিল, এই এক অঙ্গীকারে, এক দফায় তারা সবাই সশস্ত্র যুদ্ধ শুরু করলো। এবং অল্প সময়ের ভিতরে এই বিদ্রোহী বাহিনীগুলো গোটা বার্মার 60% এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিল। বার্মা সরকার, শুধুমাত্র বার্মা সরকারের সঙ্গে আর্মি ছাড়া আর কিচ্ছু নাই। বার্মার সামরিক জান্তার সঙ্গে আর্মি ছাড়া আর কিচ্ছু নাই। আর্মি শুধু একদিকে আর গোটা বার্মার জনগণ আরেকদিকে। এই অবস্থায় বার্মা সরকার, সামরিক সরকার পতনের মুখে এসে দাঁড়ায়। তারপরে বিভিন্ন কারণে এই সামরিক জান্তা বিমান হামলা, যেহেতু তাদের যুদ্ধ বিমান আছে, যুদ্ধ বিমানের মাধ্যমে এলাকা, বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান বোমা হামলা চালিয়ে ছারখার করে দিল। ছারখার ধ্বংস, নিজেরা নিজেদের জনগণকে হত্যা করলো, গণহত্যা পরিচালনা শুরু করলো। একদিন তারা রোহিঙ্গাদের গণহত্যা চালিয়েছিল বার্মা আর্মি, এবার নিজেদের মানুষকে গণহত্যা চালাচ্ছে। এই গত 2021 সাল থেকে বার্মায় এই আর্মি এবার নিজেদেরকে হত্যা করছে। আর্মি নিজের দেশের মানুষকে গণহত্যা চালাচ্ছে, গ্রামের জনপদের পর জনপদ চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। যা হোক, এই ধ্বংসের এক পর্যায়ে বিদ্রোহী বাহিনী কখনো দুর্বল হয়, আবার কখনো বিভিন্ন এলাকা দখল করে। এই যে দখল, এবং এর মধ্যে বিদ্রোহী বাহিনী যেহেতু 60% এলাকার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, শান রাজ্যের রাজধানী লাসিও পর্যন্ত, শান রাজ্যের রাজধানী লাসিও হলো মায়ানমার আর্মির অন্যতম একটি ক্ষমতার কেন্দ্র। সেই লাসিও পতনের পরে মূলত লাসিও যখন শান রাজ্যের তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এরা দখল করছিল এই শান রাজ্য পতনের পরে 6 জন মায়ানমার আর্মির 6 জন ব্রিগেডিয়ার জেনারেল আত্মসমর্পণ করেছিল এবং হাজার হাজার বার্মা সৈন্য আত্মসমর্পণ করেছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের কাছে। এবং হাজার হাজার আর্মি সৈন্য বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে উল্টা আবার সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। জটিল পরিস্থিতি তৈরি হয় তখন, অর্থাৎ। এবং এই যে আরাকান আর্মি কেবলমাত্র রাজধানী সিতওয়ে এবং কিয়াউকপিও, এই দুইটি ছাড়া সমস্ত আরাকান তাদের দখলে নিয়ে নেয় আরাকান আর্মি। এবং সিতওয়ে দখলের জন্য ব্যাপক বোমা হামলা চালায় এবং সিতওয়ে অবরুদ্ধ করে রাখছে বছরের পর বছর বার্মা আর্মি সিতওয়ে অবরুদ্ধ করে রাখছে। সেখান থেকে কেউ প্রবেশও করতে পারে না, সেখান থেকে কেউ বেরো হতে পারে না। এই অবস্থা। যে কোনো মূল্যে, ব্যাপক মূল্যের বিনিময়ে এই বার্মা সামরিক সরকার আরাকানের রাজধানী সিতওয়ে দখল করে রাখছে। আর এর বাইরে গোটা আরাকান রাজ্য আরাকান আর্মির দখলে। এখন এর মধ্যে কি হলো, 2023 সালে কি হলো? 2023 সালের নভেম্বর মাসে বার্মার অন্যতম শক্তিশালী 3টি বিদ্রোহী বাহিনী, আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, এই 3টি বিদ্রোহী বাহিনী মিলে একটি জোট গঠন করলো বার্মা আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য। যে 3টি বাহিনী মিলে একত্রে অভিযান করবে, এর নাম দিল তারা অপারেশন 1027। এই অপারেশন 1027 নাম দিয়ে সর্বশক্তি দিয়ে মায়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং একের পর এক তাদের জয় করতে লাগলো। একের পর এক সামরিক জান্তার ঘাঁটি দখল করতে লাগলো এবং বিপুল অস্ত্রের অধিকারী হলো তারা।
এই অবস্থায় পতনের একেবারে মুখোমুখি এসে দাঁড়ায়। তখন এই যে মায়ানমার আর্মি 2024 সালে আগস্টের পর চীনের কাছে আত্মসমর্পণ করে এবং সর্বশেষ এবার এই লেটেস্ট খবর যেটা বললাম, কয়েকদিন আগে খবর দিল ইরাবতী আর্মি যে চীন মায়ানমার বিদ্রোহী বাহিনীর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। মজার ঘটনা হলো, চীনের সহায়তায় 58 সাল থেকে বার্মা সামরিক বাহিনী, বার্মা সরকার বার্মায় ক্ষমতায়। অপরদিকে এই যে সীমান্তবর্তী যত বিদ্রোহী বাহিনী আছে এদেরকেও চীন অস্ত্র দিয়ে সহায়তা করে। কারণ কি? এই বার্মা আর্মিকে কবজায় রাখার জন্য, হাতের মুঠোয় রাখার জন্য, যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে এই যে তোমার এলাকায় বিদ্রোহী বাহিনী এদেরকে দিয়ে তোমাকে আমি ক্ষমতা থেকে নামিয়ে দেব। এইভাবে চীন এই কৌশল অগ্রসর হয়। বিদ্রোহী বাহিনীগুলো তাদের চীনের নিয়ন্ত্রণে ছিল, চীন তাদেরকে অস্ত্র দিত এবং এই বিদ্রোহী বাহিনী যেহেতু সীমান্তবর্তী এলাকাগুলো যেহেতু বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রণ করে, সেই সীমান্তবর্তী এলাকার বিভিন্ন রিসোর্স এরা চীনের সঙ্গে বাণিজ্য করে। এই বিদ্রোহী বাহিনীগুলো, বার্মা আপনারা জানেন সেগুন কাঠের জন্য বিখ্যাত এবং মূল্যবান অনেক খনিজ সম্পদ আছে। এই বিদ্রোহী বাহিনী অনেক মূল্যবান খনিজ এলাকা নিয়ন্ত্রণ করে, সেই খনিজ সম্পদ তারা চীনের সঙ্গে ভাগাভাগি করে, উত্তোলন করে এবং চীনের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করে। এইভাবে বিদ্রোহী বাহিনীকে অস্ত্র দেয় এবং বিদ্রোহী বাহিনীর কাছ থেকে অনেক কিছু চীন নেয়ও। এইভাবে জান্তা সরকারকে হাতে রাখে। তো জান্তা সরকার তো এটা জানে যে চীনের সহায়তায় এই বিদ্রোহী বাহিনী এতকাল ধরে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। তাহলে বলে রাখি ফাঁকে এখানে যে মায়ানমার হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গৃহযুদ্ধের দেশ। গোটা মায়ানমারে কোশ্চিনকালে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের একক আধিপত্য ছিল না। মায়ানমার হলো একের ভিতরে দুই, অর্থাৎ একের ভিতরে বহু সরকার আছে, অনেকগুলো সরকার। এই যে বিদ্রোহী বাহিনী প্রত্যেকটা এক একটা প্যারালাল সরকার, যার যার এলাকায় তারা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, সামাজিক কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করে। তাদের অফিস, আদালত, সেনাবাহিনী সব ক্যান্টনমেন্ট আছে একেবারে প্রকাশ্যে। যাই হোক, তাহলে চীন এই কৌশল অবলম্বন। তাহলে মাঝখানে কি বললাম, 2016 সালে মায়ানমার জান্তা সরকার, মায়ানমার সেনাবাহিনী, অং সান সুচি যখন ক্ষমতায়, তখন সেনাবাহিনী চীনকে ট্যাকেল দেওয়ার জন্য ভারতের দিকে অগ্রসর হলো এবং ভারত অনেক প্রকল্প খুলছে মায়ানমারে। তার মধ্যে অন্যতম হলো আরাকানে কালাদান প্রজেক্ট। কালাদান নদীর ভিতর দিয়ে বঙ্গোপসাগর হয়ে কালাদান নদীর মাধ্যমে দিয়ে বার্মা এই 7 সিস্টারে পৌঁছার একটা নৌ রুট স্থাপন করতে যাচ্ছিল। এখন আরাকান আবার ভারত বিরোধী চরম, কারণ ভারত একবার আরাকান আর্মির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। যাই হোক, তাদের অনেক নেতাকে হত্যা করেছিল প্রতারণার মাধ্যমে। সেই থেকে তারা ভারতকে দুই চক্ষে দেখতে পারে না। তো আরাকান আর্মি আরাকানের দখল নিয়ে নেওয়ার পরে চীন এবং চীন স্টেট এবং এই আরাকান আর্মি আরাকানের এবং চীনের আরাকান স্টেট, আরাকান এবং চীন স্টেটের ভিতর দিয়ে এই কালাদান নদী প্রবাহিত একেবারে মায়ানমারের 7 সিস্টার পর্যন্ত সংযুক্ত। এই নদীটা কালাদান নদী 7 সিস্টার থেকে উৎপত্তি হয়, এই বঙ্গোপসাগরে মিলেছে আরাকান, চীন স্টেট এবং আরাকানের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিলেছে। যাই হোক, এখন এই আরাকান এলাকাটি, আরাকান রাজ্য আরাকান আর্মির দখলে আসায় ভারত সেখান থেকে আউট হয়ে গেছে। এটা চীনের জন্য লাভজনক। তাহলে এই যে জান্তা সরকার 16 সালের সূচির সময় মায়ানমার সেনাবাহিনী যে ভারতের সাথে হাত মিলালো, এতে চীন চরম ক্ষুব্ধ সেনাবাহিনীর উপরে। তারা ক্ষুব্ধ হয়, বিদ্রোহী বাহিনীকে ব্যাপক সহায়তা দিল এবং বিদ্রোহী বাহিনীর যুদ্ধের ফলে মায়ানমার আর্মি পতনের মুখে আসে। দেখুন কেমন খেলা। মায়ানমার আর্মি যেই ভারতের দিকে হাত বাড়ালো, চীন বিদ্রোহীদের সহযোগিতার পরিমাণ বাড়িয়ে দিল এবং চীনের সহায়তায় বিদ্রোহী বাহিনী গোটা মায়ানমার দখল করে নিতে যাচ্ছিল। আর্মি জান্তা সরকার ক্ষমতার মুখোমুখি, পতনের মুখে। এই অবস্থায় আর্মি গিয়ে আবার চীনের কাছে নতি স্বীকার করে চীনের পায়ে মাথা ঠেকালো। বাবা, এবার আমাকে বাঁচাও, আমি আর তোমার কথার বাইরে যাব না, ভারত টারত আউট। কথা পরিষ্কার, ভারত টারত আউট। তোমার কথা মতোই আমি এখন চলবো, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি যা আসো আমি তোমাকে তাই দেবো, বিনিময়ে আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখো। ওই যে আমাদের হাসিনা সেবা দাসী ভারতের কাছে যেমন আত্মসমর্পণ করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, এরকম। তাহলে চীন দেখলো এবার বাগে আসছে, বাবা তুমি যাবা কোথায়, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তাহলে এইভাবে চীন মায়ানমার আর্মিকে তার হাঁটুর কাছে মাথা নত করতে বাধ্য করলো। এখন মায়ানমার আর্মি যখন আত্মসমর্পণই করলো এবং মায়ানমারকে তাদের হাতে তুলে দিল, এখন চীন এই মায়ানমার
আর্মিকে ব্যাপক সহায়তা শুরু করলো এবং চীনের সহায়তায় মায়ানমার আর্মি এই বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ব্যাপক বম্বিং করে চলছে এবং বিদ্রোহী বাহিনীগুলো পালাচ্ছে। এই যে বললাম যে লাসিও শান স্টেটের রাজধানী, লাসিও শান রাজ্যের রাজধানী লাসিও দখল করে নিয়েছিল। লাসিও ছিল অন্যতম দুর্গ মায়ানমার আর্মির। সেই লাসিও কয়েকদিন আগে যে তাং ন্যাশনাল আর্মি চীনার এই যে বর্মি সেনাবাহিনীর হাতে তুলে দিল। এত বড় একটি গুরুত্বপূর্ণ রাজধানী এবং ঘাঁটি মায়ানমার আর্মি একটি গুলি ছাড়াও আবার ফেরত পেল। এইভাবে দখলীকৃত অনেক এলাকা চীনের চাপে, চীন ওদের বিদ্রোহীদের চাপ দিচ্ছে যে ছেড়ে দাও এলাকা, নাহলে খবর আছে, তোমাদের কোনো সহায়তা আমি করবো না। এবং তাদের চীনের সহায়তা ছাড়া এই বিদ্রোহী বাহিনীগুলোর পক্ষে যুদ্ধ করা আদৌ সম্ভব না মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। ফলে কি হলো, চীনের চাপের কারণে বিদ্রোহী বাহিনী একের পর এক এলাকা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, কোনো উপায় নেই। এখন তারা বিপদে, এখন তারা ছেড়ে দেবে কেন দেবে, কারণ যান নিয়ে পালাচ্ছে। কারণ চীন অস্ত্র বন্ধ করে দিয়েছে, অর্থ বন্ধ করে দিয়েছে, সহায়তা, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আর যেহেতু মায়ানমার আর্মি তাদেরকে সব দেবে, এখন মায়ানমার আর্মিকেই তারা বাঁচিয়ে রাখবে এবং মায়ানমার আর্মির বিদ্রোহী বাহিনী বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে কন্ট্রোল আরোপ করবে এবং সেই বিদ্রোহী বাহিনীর দখলে যে সমস্ত খনিজ সম্পদ, মূল্যবান সম্পদ আছে সেগুলো মায়ানমার আর্মি কন্ট্রোল করবে এবং মায়ানমার আর্মির মাধ্যমে চীন সেগুলোর উপর আধিপত্য বিস্তার করতে সুবিধা হবে। এখন এই যে বিদ্রোহী বাহিনীর দুর্দশা, আরাকান আর্মিও চরম দুর্দশায় পড়েছে। তারা এখন বিভিন্ন এলাকা ছেড়ে পালাচ্ছে। আরাকান আর্মির এই যে আরাকানের রাজধানী সিতোয় ঘেরাও করে রাখছিল, পতনের মুখে ছিল সেটিও। ওদিকে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি সবচেয়ে অন্যতম বড়, তারা মান্দালায়, মায়ানমারের প্রাচীন রাজধানী এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মান্দালায় তারা দখলে নিতে যাচ্ছিল, সেটিও তারা ছেড়ে চলে আসছে। অপরদিকে মায়ানমারের সবচেয়ে শক্তিশালী আর্মি ওয়াই স্টেট আর্মি তারাও সহায়তা করছিল এই বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে। তারাও এখন বিদ্রোহী বাহিনীকে আর সহায়তা করবে না বলে জানিয়ে দিয়েছে। এবং বিভিন্ন রাজ্যে বিদ্রোহী বাহিনী মায়ানমার সামরিক সরকারের সাথে শান্তি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হচ্ছে। এক কথায় মায়ানমার আর্মি মায়ানমারের উপরে বিভিন্ন জায়গায় কন্ট্রোল আরোপ করতে যাচ্ছে, যদিও দেশটি ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই মায়ানমারে, আছে শুধু মায়ানমার আর্মি, আর কিচ্ছু নাই। যাই হোক, এই যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত দেশটিতে মায়ানমার আর্মি আবার কন্ট্রোল নিতে যাচ্ছে এবং মায়ানমার আর্মির কে সহায়তা করে চলছে চীন এবং রাশিয়া। এবং চীন ও রাশিয়ার সহায়তায় মায়ানমার আর্মি ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এবং বিদ্রোহীরা বিপদে পালাচ্ছে। এই হলো লেটেস্ট ডেভেলপমেন্ট। এখন বাংলাদেশের জন্য একটি শুভ সংবাদ, সেটি হলো যেহেতু আরাকান রাজ্যের বার্মা সেনা সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না, আরাকান আর্মি অনেকটা চলে গেছিল আরাকান আর্মির হাতে। ফলে সীমান্তে বাংলাদেশকে মুখোমুখি হতে হয়েছে আরাকান আর্মির। সীমান্ত তারাই পাহারা দেয়, ওখানে আরাকান আর্মি বলতে কিছু ছিল, বার্মা কেন্দ্রীয় আর্মি বলতে কিছু ছিল না, কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বলতে কিছু ছিল না। কিন্তু এই আরাকান আর্মি বদমাশের দল কি করলো মাঝখানে, তারা ব্যাপক রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা শুরু করলো। এর একটি কারণও আছে, কারণটা হলো এই যে আরাকান আর্মি একসময় বাংলাদেশের সহায়তা চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা এই ভারতের কথায়, ভারতের নির্দেশে, যেহেতু ভারত মায়ানমার সেনাবাহিনীর পক্ষে ছিল, তাই শেখ হাসিনাও মায়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়েছিল। ফলে আরাকান আর্মি বাংলাদেশের কাছে সহায়তা চাইলেও শেখ হাসিনা আরাকান আর্মিকে কোনো সহায়তা দেয় নাই। উল্টো কি করছে, এই আরাকান আর্মির কাছে সাথে যুদ্ধে পরাজিত হয় শত শত মায়ানমার সেনাবাহিনীর সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছিল। আপনারা জানেন, ভারতের নির্দেশে সেই বাংলাদেশে প্রবেশ করা মায়ানমার আর্মির কুখ্যাত, যারা রোহিঙ্গাদের গণহত্যা চালিয়েছিল, সেই কুখ্যাত শত শত আর্মি যখন বাংলাদেশে প্রবেশ করেছিল, বাংলাদেশ কি করছে, তাদেরকে ধরে ধরে আবার বার্মা আর্মির হাতে ফেরত দিয়েছে। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদেরকে বন্দি রাখার কথা। কিন্তু কেমন দেখেন আওয়ামী লীগ সরকার কি শয়তানি করছে ভারতের কথায়, সেই বাংলাদেশে আশ্রয় নেয়া কুখ্যাত মায়ানমার আর্মির শত শত সেনাদের মায়ানমার আর্মি হতে আবার বিমানে করে সসম্মানে পাঠিয়ে দিয়েছে এবং তারা সেইখানে গিয়ে আবার এই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। একই সাথে এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান আমেরিকা থাকে, তার একটি ভিডিওতে আমি শুনছি হাসিনা কত জঘন্য কাজ করেছে।
বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গাদের ওখানে রোহিঙ্গাদের বুঝিয়েছে, মায়ানমার আর্মি বুঝিয়েছে যে তোমরা যদি মায়ানমার আর্মির পক্ষ হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করো তাহলে তোমাদেরকে ওখানে নাগরিকত্ব দেবে এবং সমস্ত সুযোগ সুবিধা দেবে। এই লোভ দেখিয়ে তারা মায়ানমার আর্মির হয়ে আরাকানের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়েছে কয়েকশো সেনা। এটি মোস্তাফিজুর রহমানের তথ্য, সত্য মিথ্যা উনি জানে, উনি বলছে সেটা উনি, আমি বিশ্বাস করি এটি সত্য এই তথ্য। ফলে এই যে রোহিঙ্গারা, এবং একদিকে বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছে, অপরদিকে মায়ানমারেও তো আরো লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে বিভিন্ন ক্যাম্পে বন্দী। সেই রোহিঙ্গাদের মায়ানমার আর্মি জোর করে আরাকানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, না হলে মৃত্যু, এরকম অবস্থায় জিম্মি করে তাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দিল। ফলে আরাকান আর্মি কি করলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে চলে গেল। এই কোনো অস্ত্র ছাড়া এই রোহিঙ্গাদেরকে যুদ্ধে পাঠালো আরাকান আর্মির বিরুদ্ধে, এবং ব্যাপক শত শত হাজার হাজার রোহিঙ্গা মারা গেছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে বার্মায়। এবং আরাকান আর্মি তখন রোহিঙ্গাদের শত্রু মনে করলো এবং আরাকানে রোহিঙ্গাদের উপরে গণহত্যা শুরু করলো। তাদের গণহত্যা থেকে বাঁচার জন্য 2 লাখের বেশি রোহিঙ্গা সর্বশেষ অল্প সময় বাংলাদেশে আবার নতুন করে আসছে, এবং এই আরাকান আর্মি বাংলাদেশের বিরুদ্ধে চলে গেছে। আপনারা জানেন এই যে সেন্ট মার্টিন এলাকায় বাংলাদেশের নাফ নদীতে এই যে আরাকান আর্মি, কুখ্যাত আরাকান আর্মি, তারা বাংলাদেশিদের উপরে হামলা চালাচ্ছে নিয়মিত, এবং তারা বাংলাদেশের চরম বিরূপ হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে বিরূপ হয়েছে। এখন যেহেতু তারা বাংলাদেশ বিরুদ্ধে হয়ে গেছিল, এখন যেহেতু তাদের পতন, তারাও এখন পালাচ্ছে, চীন তাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, এবং সামরিক সরকার বা মায়ানমার সামরিক সরকার তাদের উপর ব্যাপক হামলা বম্বিং করায়, তারা যেহেতু পালাচ্ছে, এটি বাংলাদেশের জন্য আরেকটি নতুন সুযোগ তৈরি হলো, যেহেতু তারা কুখ্যাত হয়ে উঠেছিল। এখন ওদিকে আবার আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, নতুন উত্থান ঘটেছে আরাকানে। ফলে আরাকান আর্মি এখন বড় বিপদের মুখে আছে। একদিকে বার্মা আর্মি তাদের বিরুদ্ধে শক্তিশালী হচ্ছে, অপরদিকে নতুন করে আরসার উত্থান হচ্ছে। সেখানে আরসা সম্প্রতি একটি ভিডিও বের হয়েছে, সেখানে দেখা গেছে তারা বিদেশি অস্ত্র দিয়ে একেবারে নিয়মিত প্রশিক্ষিত আর্মির মতো তারা আরাকান আর্মি এবং বার্মা আর্মি উভয়ের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে জঙ্গলে আশ্রয় নিয়ে। ফলে এখানে নতুন নাটকীয় মোড় নিচ্ছে। এখন আরাকান কেন্দ্রিক এই যে ডেভেলপমেন্ট, ফলে আরাকান আর্মি দুর্বল হয়, এটি বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। ওখানে বার্মা কেন্দ্রীয় সরকারেরও নিয়ন্ত্রণ নেই, আরাকান আর্মিও যদি নিয়ন্ত্রণ হারায় এবং ওখানে যদি এরকম অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত নিজেদের মধ্যে বাড়তে থাকে, সেটি বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে। তবে এই সুবিধা বাংলাদেশ কতটা নিতে পারবে তার নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত, বলিষ্ঠতার উপরে এবং কূটনীতিক দক্ষতার উপরে।